ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের বংশগতি অধ্যায়ের এই দ্বিতীয় অংশে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে বংশগতি ফ্যাক্টর, জিন, লোকাস, অ্যালিল। প্রথম অংশে আমরা এই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করে নিই। সংক্ষেপে এই বিষয়গুলো সম্পর্কে বলছি, বেশি বর্ণনা বেশি দিচ্ছি না। দেখো, সবচেয়ে প্রথমে আসছি বংশগতি ফ্যাক্টর কী। বংশগতি ফ্যাক্টর বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল বলেছিলেন যে প্রত্যেকটা ক্ষেত্রে পিতামাতার দেহ থেকে তার সন্তানের দেহে বৈশিষ্ট্যগুলো ফ্যাক্টর বা উপাদানের মাধ্যমে সঞ্চারিত হচ্ছে। অর্থাৎ পিতামাতার দেহের বৈশিষ্ট্যগুলো তার সন্তানের দেহে বা তার সন্তান থেকে তার পরবর্তী সন্তানের দেহে এই রকমভাবে ক্রমাগত বংশ পরম্পরার প্রতিটা ক্ষেত্রে ফ্যাক্টর বা উপাদানের মাধ্যমে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হচ্ছে। এইটা একটা কারণ এই বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলকে ফাদার অফ জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক বলার জন্য। বেশ, এবার আসছি জিন কি। পরবর্তীকালে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো, প্রথমে জিনের ধারণা ছিল না, পরবর্তীকালে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো এই মেন্ডেল যে ফ্যাক্টর বা উপাদানের কথা উল্লেখ করেছেন সেটা আসলে আর কিছুই না, সেটা হচ্ছে জিন। ঠিক আছে, অর্থাৎ মেন্ডেল দ্বারা প্রবর্তিত এই ফ্যাক্টর বা উপাদান আর জিন এই কথাটা হচ্ছে একই জিনিস, তাই এখানে লেখা হয়েছে ফ্যাক্টর বা উপাদান বা জিন। বেশ, এবার আসছি আমরা জিন কী জিনিস। দেখো, জিন কী জিনিস বলতে গেলে প্রথমে তোমাদের এই চিত্রটি একটু ভালো করে বুঝতে হবে। এই চিত্রটি কিসের চিত্র? তোমরা আগের অধ্যায়ে পড়েছো নিশ্চয়ই, ক্রোমোজোমের চিত্র। এখানে দুটি ক্রোমোজোমের চিত্র আঁকা রয়েছে। এই অংশটিকে যেটি খাঁজ রয়েছে, খাঁজটাকে বলা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। এইটা হচ্ছে বৃহৎ বাহু আর এটা হচ্ছে ক্ষুদ্র বাহু। এটা হচ্ছে বৃহৎ বাহু, এটা হচ্ছে ক্ষুদ্র বাহু। বেশ, এই ক্রোমোজোমের মধ্যে যে স্প্রিংয়ের মতো গোটানো অংশটি আছে সেটার নাম কি? সেটা হচ্ছে ডিএনএ। দেখো লেখা রয়েছে ডিএনএ, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকছে। তাহলে জিনটা কোথায় থাকছে? আসলে প্রত্যেকটা জীবের দেহ যেমন অনেকগুলি কোষের সমন্বয়ে গঠিত, তেমনি এই প্রত্যেকটা ডিএনএ অনেকগুলি জিনের সমন্বয়ে গঠিত। অর্থাৎ কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের কার্যগত গঠনগত ক্ষুদ্রতম একক। তেমনি জিন কি? জিনও হচ্ছে ক্রোমোজোমের গঠনগত কার্যগত ক্ষুদ্রতম একক। অনেকগুলি জিন পরপর সজ্জিত হয়ে এই ক্রোমোজোমটা গঠন করেছে। দেখো, তার মধ্যে আমি এখানে 4টি জায়গা চিহ্নিত করেছি, অর্থাৎ 4টি জায়গায় 4টি জিনকে উল্লেখ করেছি। তাই বলে কি মাঝে ফাঁকা জায়গায় জিন নেই? পুরোটাই কিন্তু ডিএনএটা জিন দ্বারা তৈরি। তার মধ্যে 4টি জায়গাকে উল্লেখ করেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। তাহলে জিন হচ্ছে ডিএনএ যে ক্ষুদ্রতম গঠনগত একক, যে ক্ষুদ্রতম গঠনগত কার্যগত একক, সেটাই হচ্ছে জিন। এরকম অনেক জিন নিয়ে এই ক্রোমোজোম বা ডিএনএ গঠিত হয়। এইবার একটা কথা মাথায় রাখতে হবে, এই জিনের কাজ কি? দেখো, প্রত্যেকটা জিনের এক একটা করে নির্দিষ্ট কাজ রয়েছে। প্রত্যেকটা জিন যে কোনো জীবদেহের কোনো না কোনো বৈশিষ্ট্যকে বহন করছে, কোনো না কোনো বৈশিষ্ট্যকে বহন করছে। যেমন কারো উচ্চতা বেশি, অর্থাৎ কেউ লম্বা, কারো উচ্চতা খাটো। সাপোজ আমি ধরে নিলাম কারো উচ্চতা বেশি, তো এই উচ্চতা বেশি এই বৈশিষ্ট্যটাকে একটা জিন নিয়ন্ত্রণ করবে। মনে করো এই জিনটা এই উচ্চতা বেশি এটাকে নিয়ন্ত্রণ করছে। কারো গায়ের বর্ণ গৌর বর্ণ অর্থাৎ ফর্সা, সেটা অন্য একটা জিন নিয়ন্ত্রণ করছে। কারো চুল কোকড়া, সেটা অন্য একটা জিন নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, এইরকমভাবে যে কোনো জীবদেহের প্রত্যেকটা বৈশিষ্ট্য এই এক একটা করে নির্দিষ্ট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে জিনের কাজ হচ্ছে জীবদেহের বৈশিষ্ট্যকে নির্ধারণ করা। ঠিক আছে, এটাকে আরও সায়েন্টিফিক ভাষায় বলা যেতে পারে যে ক্রোমোজোমের বা ডিএনএ যে ক্ষুদ্রতম গঠনগত এককটি জীবদেহের প্রোটিন উৎপাদনের মাধ্যমে বাহ্যিক বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে, তাকে বলা হচ্ছে জিন। আশা করি জিন সম্পর্কে ধারণা পূর্ণ হয়েছে।
এরপর আমরা আসছি লোকাস কি। বেশ, এই লোকাস কি এই জিনিসটা বলতে গেলে তার আগে আমাদের একটা জিনিস আরেকটু জেনে নিতে হবে, যেটা তোমরা অবশ্য পড়েছো, আগের অধ্যায়ে পড়েছো। সমস্ত ক্রোমোজোম কি, আশা করি মনে আছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, প্রত্যেকটা জীবদেহে এক জোড়া করে ক্রোমোজোম থাকে, প্রত্যেকটা জীবের দেহকোষে, ঠিক আছে, প্রত্যেকটা জীবের দেহকোষের মধ্যে এক জোড়া করে একই রকম ক্রোমোজোম থাকে, যেটা একটা পিতার দেহ থেকে এসছে, একটা মাতার দেহ থেকে এসছে, যারা হুবহু গঠন একই হবে, আকার একই হবে, সেন্ট্রোমিয়ারের অবস্থান একই হবে, গঠন একই হবে, যার মধ্যে একই রকমের জিন থাকবে, একই চরিত্রের জিন থাকবে, ঠিক আছে, সেইটাকে বলছে সমসমস্ত ক্রোমোজোম, অর্থাৎ একে অপরের জেরক্স কপি। প্রত্যেকটা জীবদেহের মধ্যে এই রকমভাবে প্রত্যেকটা ক্রোমোজোম দুটি করে থাকে, দেহকোষে, জনন কোষে নয়, জনন কোষে আবার একটি থাকে। তো যাই হোক, আরেকটু ভালো করে বলি, মানুষের দেহে প্রত্যেকটা দেহকোষে 46টা করে ক্রোমোজোম আছে, ঠিক আছে, 46টা করে ক্রোমোজোম আছে। 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা হচ্ছে অটোজোম বা দেহ ক্রোমোজোম, আর দুটি হচ্ছে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। বেশ, এই দুটি নিয়ে আমরা পরে আলোচনা করছি। তো এই যে 44টা ক্রোমোজোম রয়েছে, এইখানে কিন্তু 23টা প্লাস 23টা মিলে, 22টা প্লাস 22টা মিলে হচ্ছে এই ক্রোমোজোম, দেহ ক্রোমোজোম। এই 22টা ক্রোমোজোমের, এই 22টা ক্রোমোজোম যেটা তোমরা দেখছো, এইটা আর এইটা একই, মানে এইখানে যে 22টা রয়েছে এরই জেরক্স কপি আরও 22টা এইখানে রয়েছে, ঠিক আছে। অর্থাৎ মনে করো এই রকম ছোট বড় বিভিন্ন আকারের বিভিন্ন জিন নিয়ে, বিভিন্ন ধরনের জিন সম্ভার নিয়ে 22খানা ক্রোমোজোম রয়েছে। সেই 22টা ক্রোমোজোমের আরেকটা করে কপি আরও রয়েছে, তাই এই টোটালটাকে বলা হচ্ছে একসঙ্গে 44। সেই জন্য আমি এখানে দুটো ক্রোমোজোম রেখেছি, অর্থাৎ প্রত্যেকটা জীবদেহে একটি ক্রোমোজোমের অনুরূপ একই বৈশিষ্ট্য সম্পন্ন আরেকটি ক্রোমোজোম থাকছে, ঠিক আছে। এই একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন দুটি ক্রোমোজোমকে বলা হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম, ঠিক আছে। আশা করি সমসমস্ত ক্রোমোজোম ব্যাপারটি একটুখানি ধারণা পরিষ্কার হয়েছে। দেখো, এইবার বলছি লোকাস কী জিনিস, ঠিক আছে। লোকাস হচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোমের, প্রত্যেকটা নির্দিষ্ট ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট জিন অবস্থান করছে, সেই নির্দিষ্ট স্থানটিকে ওই জিনটির লোকাস বলা হয়। উদাহরণটা দিই, তা বাবা বলছি। দেখো, আমাদের এখানে বলেছি আমাদের দেহে প্রত্যেকটা দেহকোষে 46টা ক্রোমোজোম থাকে, 44টা অটোজোম। অটোজোম বলতে এই 44টা ক্রোমোজোম আমাদের দেহের সমস্ত বৈশিষ্ট্য বহন করছে, আর এক্স আর ওয়াই দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম, যা আমাদের ছেলে হবে না মেয়ে হবে, অর্থাৎ মেল আর ফিমেল সেটাকে নির্ধারণ করে এই এক্স আর ওয়াই। তো এক্স আর ওয়াই সম্পর্কে পরে আমরা যাচ্ছি। তো আমরা এই অটোজোম নিয়ে কাজ করছি। এই 44টা অটোজোমের মধ্যে 22টা আর 22টা, অর্থাৎ এই 22টা যা আছে তার ডুপ্লিকেট হচ্ছে এই 22টা। তো যাই হোক, তো এইখানে এই 22টা থেকে একটা আর এই 22টা থেকে একটা ক্রোমোজোম এখানে লিখেছি। বেশ, এইরকম 22টা ক্রোমোজোমের মধ্যে 10 নম্বর ক্রোমোজোমটা, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই 10 নম্বর ক্রোমোজোমটা, এখানে আমি ধরে নিচ্ছি, কোনোটাই কিন্তু সম্পূর্ণ সঠিক নয়, আমি ধরে নিচ্ছি যে এই 10 নম্বর ক্রোমোজোমটার মধ্যে অনেকগুলি জিন আছে, তার মধ্যে এই 3টি জিন কিছু বৈশিষ্ট্য বহন করছে। যেমন এ স্থানে, এই 10 নম্বর ক্রোমোজোমের বৃহৎ বাহুর এ স্থানে যে জিনটি রয়েছে, সেই জিনটি, বা এইখানেও 10 নম্বর ক্রোমোজোমের বৃহৎ বাহুর এ স্থানে, এই যে এ স্থানে যে জিনটি রয়েছে, সেই জিনটি, এই উভয় জিনই উচ্চতা, এই চরিত্রটাকে, উচ্চতা বৈশিষ্ট্য নয়, উচ্চতা হচ্ছে একটা চরিত্র, এখানে এই সবকটাই হচ্ছে চরিত্র,
উচ্চতা এই চরিত্রের জিন বহন করবে, ঠিক আছে। একই হবে উভয় 10 নম্বর ক্রোমোজোমের বি স্থানে, এই স্থানে এবং এই স্থানে দেখো চুলের গঠন কেমন হবে সেই সংক্রান্ত জিন বহন করবে, অর্থাৎ চুলের গঠন সংক্রান্ত চরিত্রের জিন বহন করবে। আবার সি স্থানে চোখের মণির রং কেমন হবে সেই সংক্রান্ত চরিত্রের জিন বহন করবে, ঠিক আছে। তাহলে লোকাস কী হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থান সবসময় একটি নির্দিষ্ট জিনকেই বহন করতে পারে, ওই জিনের ওই নির্দিষ্ট স্থানকে বলা হচ্ছে লোকাস। যেমন আমি যদি বলি যে তাহলে উচ্চতার লোকাস কি, উচ্চতা মানুষের ক্ষেত্রে উচ্চতার লোকাস কি, সেক্ষেত্রে আমরা এই ছবি থেকে বলতে পারি যে উচ্চতার লোকাস হচ্ছে 10 নম্বর ক্রোমোজোমের, উভয় ক্ষেত্রে 10 নম্বর ক্রোমোজোমের বৃহৎ বাহুর এ স্থান হচ্ছে উচ্চতার লোকাস, ঠিক আছে। তার মানে লোকাস বলতে লোকেশন, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট জিনের অবস্থানকে বোঝানো হচ্ছে। যেমনভাবে তোমার পাড়ার ঠিকানা বা ঠিকানা দিলে তোমার নির্দিষ্ট অবস্থান বোঝানো যাবে, তেমনি একইভাবে জিনের প্রত্যেকটা জিনের একটা করে নির্দিষ্ট অবস্থান রয়েছে। কখনোই এই জিনটা অন্য একটা ক্রোমোজোমের অন্য একটা জায়গায় গিয়ে বসবাস করতে পারবে না, ঠিক আছে। প্রত্যেকটা জিনের একটি নির্দিষ্ট স্থায়ী জায়গা রয়েছে, ওই নির্দিষ্ট স্থায়ী জায়গাকে বলছে লোকাস। বোঝা গেল। এইবার আসছি অ্যালিল কি, অ্যালিল কি সেই সম্পর্কে আলোচনা করছি, ঠিক আছে। এইখানে দেখো অ্যালিল হচ্ছে সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত একই প্রকৃতির কিংবা বিপরীত প্রকৃতির দুটি জিনের প্রত্যেকটিকে বলা হচ্ছে অ্যালিল। অর্থাৎ এইটি হচ্ছে সমস্ত ক্রোমোজোম, এটি একটি ক্রোমোজোম, এটি একটি ক্রোমোজোম, এরা একে অপরের পরিপূরক সমস্ত ক্রোমোজোম, এর একই লোকাসে দেখো এ স্থানে এরও স্থানে একই চরিত্রের জিন রয়েছে। এর মধ্যে দেখা গেল এর চরিত্রটা হচ্ছে উচ্চতা, এর ক্ষেত্রে এই উচ্চতা চরিত্রের এই জিনটি লম্বা বৈশিষ্ট্য নির্ধারণ করছে এবং এই জিনটি বেঁটে বৈশিষ্ট্য নির্ধারণ করছে, অর্থাৎ খাটো। একইভাবে এই বি স্থানের জিনটি মনে করো এটি চুলের গঠন রয়েছে, এটি চুলের গঠন হচ্ছে কোঁকড়ানো, আবার পরবর্তী ক্ষেত্রে এই বি স্থানে যে জিনটি রয়েছে সেটিও কোঁকড়ানো চুলেরই বৈশিষ্ট্য বহন করছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত ক্রোমোজোমে এ স্থানে উচ্চতা চরিত্র রয়েছে, সেখানে এই জিনটাতে এই এ স্থানে লম্বা বৈশিষ্ট্য নির্ধারণ করে জিন রয়েছে, আর এই ক্রোমোজোমের এ স্থানে বেটে বৈশিষ্ট্য নির্ধারণ করে জিন রয়েছে। অর্থাৎ সমস্ত ক্রোমোজোমের একই স্থানে ভিন্নধর্মী মানে একই চরিত্রের ভিন্নধর্মী চরিত্র বলতে উচ্চতাকে চরিত্র, ঠিক আছে, একই চরিত্রে দুটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য প্রকাশকারী জিন রয়েছে, ঠিক আছে, দুটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য প্রকাশকারী জিন রয়েছে। তাহলে এই জিনটাকে এই জিনটার অ্যালিল বলবো, ঠিক আছে। অর্থাৎ একই স্থানে একই স্থানে যে জিন দুটি থাকবে সেই জিন দুটি প্রত্যেকটিকে একে অপরের অ্যালিল বলা হবে। এক্ষেত্রেও তাই, এখানে আমি ভিন্নধর্মী দুটো জিন দেখিয়েছি। এক্ষেত্রে দেখো চুলের গঠন এই চরিত্রের ক্ষেত্রে বি স্থানে জিন থাকবে, বি স্থানে কিসের জিন থাকবে, চুলের গঠন এই চরিত্র নির্ধারণকারী জিন থাকবে। ওপরের ক্রোমোজোমে বি স্থানে দেখো কোঁকড়ানো চুলের গঠন বিশিষ্ট জিন রয়েছে এবং নিচের ক্রোমোজোমেও বি স্থানে একই কোঁকড়ানো প্রকৃতির জিন রয়েছে। অর্থাৎ অ্যালিলের জিন দুটি এইখানে ভিন্নধর্মী দেখিয়েছে, অর্থাৎ ভিন্নধর্মী হতে পারে, আবার অ্যালিলের জিন দুটি সমধর্মীয় হতে পারে। আশা করি বোঝা গেল এই টপিকটার উপর। এরপর আমরা পরবর্তী বিষয়ের উপর আসছি। ভিডিওর এই অংশে আমরা বোঝাবো বিশুদ্ধ জীব কী আর সংকর জীব কী। বেশ, বিশুদ্ধ বলতে কি, যার মধ্যে
ওই একই নির্দিষ্ট গুণ বজায় থাকছে, সেটা হচ্ছে বিশুদ্ধ। আর সংকর কি, যার মধ্যে দুটো আলাদা অর্থাৎ ভিন্ন ধরনের গুণ বজায় থাকে, অর্থাৎ হাইব্রিড। হাইব্রিড আমরা কি দেখি, হাইব্রিড ফসলগুলো কি হয়, কোনো ক্ষেত্রে আমরা বাজারে যাই হাইব্রিড সবজি কিনি, দেখা গেলো সেটা আকারেও বড় হচ্ছে আবার দেখতেও সুন্দর হচ্ছে, ঠিক আছে। হাইব্রিড হচ্ছে একাধিক গুণ যার মধ্যে ভরা থাকবে, ঠিক আছে, দুটো ভিন্ন ধরনের গুণ ভরা থাকবে, দুই বা তার বেশি। আর বিশুদ্ধ হচ্ছে যার মধ্যে একটি নির্দিষ্ট গুণই বজায় থাকবে। বেশ, এই চিত্রটা দেখে আমরা বোঝার চেষ্টা করি। দেখো এখানে আমি এখানে লিখেছি বিশুদ্ধ কালো খরগোশ, আর এখানে লিখেছি বিশুদ্ধ সাদা খরগোশ। বিশুদ্ধ এই কালো কালো বলগুলো রসগোল্লার মতো, এগুলো মনে করো না অন্য কিছু, এগুলো খরগোশ বলে তোমরা ভেবে নাও, কারণ আমার এখানে এতগুলো খরগোশ আঁকা সম্ভব নয়, তাই তোমরা ভেবে নাও এগুলো সব খরগোশ। এইগুলো হচ্ছে সাদা খরগোশ যার পুরো গায়ের রং সাদা, আর এটা হচ্ছে কালো খরগোশ যার পুরো গায়ের রং কালো। বিশুদ্ধ বলতে বোঝাচ্ছে, দেখো এইখানে দুটি কালো খরগোশ নেওয়া হয়েছে, আমি জানি না এরা বিশুদ্ধ কিনা। প্রথম দুটি কালো খরগোশ নেওয়া হয়েছে, একটি মেল একটি ফিমেল, ঠিক আছে। এদের মধ্যে সংকরণ ঘটানো হয়েছে, এদের যে সন্তানরা উৎপন্ন হয়েছে তারা দেখা গেলো বংশ পরম্পরায় সবাই কালো। বেশ, আরেকবার চেক করি, পরবর্তী স্তরে আবার দুটো পুরুষ এবং স্ত্রী কালো, পুরুষ এবং স্ত্রী খরগোশ অর্থাৎ মেল ফিমেল খরগোশের মধ্যে সংকরণ ঘটানো হলো। পরবর্তী ধাপে দেখা গেলো আবার যে সন্তানগুলো উৎপন্ন হলো সেগুলো সব কালো, ঠিক আছে, বংশ পরম্পরায় সব কালো। অর্থাৎ এই কালো খরগোশ দুটি বংশ পরম্পরায় সব কালো খরগোশ সৃষ্টি করছে। তখন এইটা হবে বিশুদ্ধ কালো, ঠিক আছে, তখন এটা হবে বিশুদ্ধ কালো খরগোশ, অর্থাৎ যার মধ্যে শুধুমাত্র কালো গুণটাই বজায় রয়েছে, ঠিক আছে। ওই যে বর্ণ কেমন হবে, সেই বর্ণটার যে জিনটা সমসমস্ত ক্রোমোজোমের সমসমস্ত ক্রোমোজোমের দুটি অ্যালিলি এই কালো বর্ণ তৈরি করতে পারে এমন জিন রয়েছে, ঠিক আছে। সমস্ত ক্রোমোজোমে দুটি অ্যালিলেই কালো বর্ণ তৈরি করতে পারে এমন দুটি জিন আছে, সেই জন্য এদেরকে বলছি আমরা বিশুদ্ধ কালো। আর প্রত্যেকটা বৈশিষ্ট্য বহিঃপ্রকাশের ক্ষেত্রে দুটি জিন দায়ী, কারণ সমস্ত ক্রোমোজোম থাকে, দুটি ক্রোমোজোম থাকে, এই সমস্ত ক্রোমোজোমের প্রত্যেকটিতে একটি করে জিন থাকে। বেশ, এই ক্ষেত্রে বিশুদ্ধ সাদা ক্ষেত্রে যায়, এর ক্ষেত্রেও তাই, দুটি বিশুদ্ধ সাদা মেল ফিমেল খরগোশের মধ্যে সংকরণ ঘটনা হলে দেখা গেল যে এরা বংশ পরম্পরা সবকটা সাদায় খরগোশের জন্ম দিল। এইরকম আবার দুটো সাদা খরগোশ মেল ফিমেল সাদা খরগোশের মধ্যে আবার সংকরণ ঘটনা গেল, তার ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে দেখা গেলো সেগুলো সব সাদা। তার মানে এই খরগোশগুলো হচ্ছে বিশুদ্ধ সাদা, মানে এরা বংশ পরম্পরায় শুধুমাত্র সাদা খরগোশই জন্ম দিতে পারে। অর্থাৎ এদের বর্ণ নির্ধারণকারী ক্রোমোজোমের অ্যালিল দুটিতে শুধুমাত্র সাদা বর্ণ সৃষ্টি করতে পারে এই রকমই জিন রয়েছে। তার মানে এই দুটো বিশুদ্ধ ব্যাপারটা বোঝা গেল। বেশ, এইবার দেখো এইখানে একটি কালো খরগোশ আর এইখানে একটি সাদা খরগোশ নেওয়া হয়েছে। এই রকম মেল ফিমেল, একটি মেল আর অপরটি ফিমেল, এইরকম মেল ফিমেল খরগোশের মধ্যে সংকরণ ঘটানোর পর দেখা গেল প্রথম পর্যায়ে সমস্ত খরগোশগুলি কালো তৈরি হয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে সংকর, কারণ এই কালো খরগোশগুলোর মধ্যে কালোর গুণও বজায় থাকছে আবার সাদার গুণও বজায় থাকছে। অর্থাৎ যে জীবের মধ্যে দুটি ভিন্ন বৈশিষ্ট্যের জিন বজায় থাকবে তাকে আমরা বলবো সংকর জীব। তাহলে এইখানে সব কালো হলো কেন? কারণ আগেই তোমরা পড়েছো প্রকট গুণ, কালো হচ্ছে প্রকট গুণ আর সাদা হচ্ছে প্রচ্ছন্ন গুণ, তাই এইগুলো সব কালো হয়েছে, ঠিক আছে, প্রকট গুণ আছে বলে। আর এই রকম দুটো আরও ভালো করে বোঝার জন্য যে এটা সংকর জীব, সেটা আরও ভালো করে বোঝার জন্য এইখানে দুটো কালো খরগোশের মধ্যে একটা মেল একটা ফিমেলের মধ্যে সংকরণ ঘটানো হলো। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল বেশি সংখ্যায় কালো খরগোশ উৎপন্ন হলেও কম সংখ্যায় কিন্তু সাদা খরগোশও উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এই খরগোশ দুটোর মধ্যে সাদা এবং কালো বর্ণ উভয় বৈশিষ্ট্যই বজায় থাকছে, ঠিক আছে। তাহলে বেশ, আরেকটুখানি এটা ভালো করে বোঝানোর জন্য আরেকটা জিনিস করছি, এক মিনিট। দেখো এইখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, এই বিশুদ্ধ খরগোশের প্রত্যেকটা ক্ষেত্রে একটা নির্দিষ্ট ক্রোমোজোম এই
বর্ণ এই চরিত্রে জিন বহন করবে। ঠিক আছে, মনে করো এইখানে এই ক্রোমোজোমটা, এই বর্ণ প্রত্যেকটা ক্ষেত্রে এই ক্রোমোজোমগুলো বর্ণ চরিত্রে জিন বহন করছে, সমস্ত ক্রোমোজোম, তাই দুটো আঁকতে হচ্ছে। এই সমস্ত ক্রোমোজোম দুটি এইটার ক্ষেত্রে, বিশুদ্ধ কালো খরগোশের ক্ষেত্রে এই সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে যে অ্যালিল দুটি রয়েছে, অর্থাৎ জিন দুটি রয়েছে, সেই জিন দুটি উভয় কিন্তু কালো বর্ণ সৃষ্টি করছে এমন জিন। তাই বড় হাতের বি বা ব্ল্যাকের বড় হাতের বিটা এখানে লেখা হয়েছে। ঠিক আছে, বেশ, এক সেকেন্ড দেখো, এই সমস্ত ক্রোমোজোম দুটিতে একই লোকাসে যে জিন দুটি রয়েছে উভয় কিন্তু বর্ণ চরিত্রের যে জিন দুটি রয়েছে উভয় কিন্তু কালো বর্ণ সৃষ্টি করতে পারে। তাই বড় হাতের বি দিয়ে লেখা রয়েছে, বড় হাতের বি, এবং সেগুলো কালো বর্ণে করা রয়েছে। সাদা খরগোশের ক্ষেত্রে তোমরা দেখো যে এই সমস্ত ক্রোমোজোমের ওই একই স্থানে বর্ণ সংক্রান্ত যে জিন দুটি রয়েছে সেই জিন দুটি হচ্ছে সাদা বর্ণ সৃষ্টি করতে পারে। তাই ছোট হাতের বি দেওয়া রয়েছে। প্রকট জিনগুলোকে আমরা বড় অক্ষরে লিখব এবং প্রচ্ছন্ন জিনগুলোকে আমরা ছোট অক্ষরে লিখব, এটা হচ্ছে নিয়ম। ব্ল্যাক প্রকট, কালো প্রকট, তাই ব্ল্যাকের বি দিয়েছি। হোয়াইট ডাব্লু ছোট দেওয়া যায় না, সেক্ষেত্রে আমরা বিয়েরই ছোট দিতে পারি। ঠিক আছে, বিয়ের ছোট মানে এটা কখনোই কালো নয়, সাদা। বেশ, তাহলে এরা বিশুদ্ধ। এর দেখো দুটো ক্রোমোজোমেই একই চরিত্রের জিন, একই বৈশিষ্ট্য সম্পন্ন করে জিন রয়েছে, এর ক্ষেত্রে তাই একই বৈশিষ্ট্য সম্পন্ন করে জিন রয়েছে, তারা বিশুদ্ধ। কিন্তু এইগুলো হচ্ছে সংকর জীব। তাই এই সমস্ত জীবগুলোর যদি তোমরা ক্রোমোজোমগুলো দেখো তাহলে দেখা যাবে একটি ক্রোমোজোমে বি রয়েছে, বড় হাতের বি রয়েছে, এবং একটি ক্রোমোজোমে ছোট হাতে বি রয়েছে। অর্থাৎ একটি ক্রোমোজোম কালো বর্ণ বৈশিষ্ট্য বহন করছে, অপর ক্রোমোজোমটি কী করছে, সাদা বর্ণের বৈশিষ্ট্য বহন করছে। অর্থাৎ এই পর্যায়ের সমস্তগুলি হচ্ছে এই সংকর জীব। ঠিক আছে, তাই এদের মধ্যে একটি কালো বর্ণ বৈশিষ্ট্যকারী জিন রয়েছে, আরেকটি ক্রোমোজোমে সাদা বর্ণ বৈশিষ্ট্যকারী জিন রয়েছে। সেই জন্য এক্ষেত্রে কখনো সাদা হয়েছে, কখনো কালো হয়েছে। বেশ, এইখানে আরেকটা ব্যাপার আছে, প্রকট প্রচ্ছন্ন বোঝানোর ক্ষেত্রে এইখানে আরেকটা ব্যাপার তোমাদের জানতে হবে। তার জন্য একটি চিত্র আঁকি। এইখানে দেখো আমি আরও কিছু লিখেছি বোর্ডে। এইখান থেকে এই বিশুদ্ধ ও সংকর জীব, প্রকট প্রচ্ছন্ন, এই ধারণাটি আরেকটু সুস্পষ্ট হবে। দেখো এইখানে বলেছি যে কালো খরগোশ রয়েছে যা সমস্ত ক্রোমোজোমে কালো রয়েছে, তাই প্রত্যেকটা ক্ষেত্রে আমি কালো সাদা লিখে দিয়েছি, কারণ তোমাদের ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষরের মানে বড় কালো, ছোটো হাতের অক্ষর মানে সাদা, সেটা বুঝতে যাতে অসুবিধা না হয়, তাই প্রত্যেকটা ক্ষেত্রে আমি কালো বা সাদা বর্ণটা উল্লেখ করে দিয়েছি। দেখো এইখানে লেখা রয়েছে দুটো বড় হাতের কালো রয়েছে, দুটো বড় হাতে বি রয়েছে, অর্থাৎ দুটোই কালো। ঠিক আছে, অর্থাৎ বিশুদ্ধ কালো খরগোশ। এক্ষেত্রে দেখো দুটো ছোটো হাতে বি রয়েছে, অর্থাৎ দুটোই সাদা জিন রয়েছে, তাই এটা বিশুদ্ধ সাদা খরগোশ। কিন্তু এই অংশে এই যে স্তরে যে কালো খরগোশগুলো রয়েছে, এই কালো খরগোশগুলোর মধ্যে দেখো এর দেহ থেকে সাদা বর্ণ সৃষ্টিকারী জিন এসছে, আবার এর দেহ থেকে কালো বর্ণ সৃষ্টিকারী জিন এসছে। অর্থাৎ এর সমস্ত ক্রোমোজোমের দুটিতে, একটিতে সাদা এবং একটিতে কালো রয়েছে। এটা হচ্ছে তাহলে সংকর জীব। তাহলে সংকর জীব বলতে বোঝাচ্ছে যে সমস্ত জীবের সমস্ত ক্রোমোজোমে ওই চরিত্র নির্ধারণকারী জিন দুটি একই হবে তাকে আমরা বলবো বিশুদ্ধ, আর যে ক্ষেত্রে বিপরীত হবে সেক্ষেত্রে আমরা বলবো সংকর। ঠিক আছে, কোনো একটি জীবের সমস্ত ক্রোমোজোমে একটি নির্দিষ্ট লোকাসে অবস্থিত অ্যালিল দুটি যদি সমধর্মী হয় তাহলে সেটাকে আমরা বলবো বিশুদ্ধ, এবং তারা বংশ পরম্পরায় কেবলমাত্র একই বৈশিষ্ট্য সম্পন্ন জীবের জন্ম দেবে। আর কোনো একটা জীবের সমস্ত ক্রোমোজোমের উপস্থিত অ্যালিল দুটি, একই চরিত্রের অ্যালিল দুটি যদি ভিন্ন বৈশিষ্ট্য বহন করে বা বিপরীত বৈশিষ্ট্যের জিন বহন করে, তখন সেই জীবটাকে বলবো সংকর জীব। ঠিক
ঠিক আছে, এক্ষেত্রে এটা হচ্ছে সংকর জিন। বেশ, এইবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এইখানে সবার ক্ষেত্রে এই কালো এবং সাদা উভয় জিন রয়েছে, কিন্তু এরা সাদা বর্ণ কেউ প্রকাশ পায়নি, কেবলমাত্র কালো বর্ণেরই প্রকাশ পেয়েছে। দেখো সাদা বর্ণের জিন রয়েছে প্রত্যেকটার মধ্যে, কিন্তু কেউ সাদা হয়নি, সবাই কালো হয়েছে। এটা মাঝের ক্রস চিহ্ন, এটা কিন্তু কোনো ইয়ে নয়, কোনো অপত্য নয়। কারণ হচ্ছে কালোটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ প্রকট যে অধিক ক্ষমতা সম্পন্ন হবে। প্রকটের ক্ষেত্রে যে প্রকট হবে, কালো হচ্ছে প্রকট, তাই বড় হতে বিয়ে দিয়েছি। যে প্রকট হবে, প্রকট জিন যেটা হবে, সে একাই অবস্থান করলে তার বহিঃপ্রকাশ করার ক্ষমতা বেশি হবে। কিন্তু যে প্রচ্ছন্ন, অর্থাৎ ছোটো হাতের বি, লাল রঙের যেটা, অর্থাৎ সাদা বৈশিষ্ট্যটা, এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। এই হচ্ছে এ একা কখনো প্রকাশিত হতে পারে না, একে প্রকাশিত হতে গেলে দুটো সংখ্যা থাকতে হবে। দেখো পরবর্তী স্তরে এদের মধ্যে সংকরণ ঘটানোর ফলে যে বাচ্চাগুলো উৎপন্ন হয় তার মধ্যে কিছু হচ্ছে সাদা, তার মানে সাদা। এই দুটো সাদার ক্ষেত্রেই কিন্তু দেখো এই ক্রোমোজোমটা এইরকম গঠন বিন্যাস রয়েছে, অর্থাৎ এর অ্যালিল দুটি উভয়ই কিন্তু সাদা বৈশিষ্ট্যের জিন বহন করবে। অ্যালিল দুটির উভয়ই সাদা বৈশিষ্ট্যের জিন বহন করবে, অর্থাৎ এখানে যত সাদা খরগোশ রয়েছে, এইখানেও যত সাদা খরগোশ রয়েছে, এদের সবার ক্ষেত্রে এইরকম ক্রোমোজোম সংযুক্তি রয়েছে, অর্থাৎ এখানে উভয় ক্ষেত্রেই সাদা জিন রয়েছে। ঠিক আছে, কিন্তু যে সমস্ত খরগোশগুলো কালো খরগোশের ক্ষেত্রে দুরকম দেখা যায়। এক হচ্ছে সমধর্মী জিন থাকতে পারে, এক হচ্ছে বিষমধর্মী বা বিপরীতধর্মী জিন থাকতে পারে। অর্থাৎ প্রকট যারা, তারা একটার উপস্থিতি থাকলেই প্রকাশিত হবে, কিন্তু যে সমস্ত প্রচ্ছন্ন জিন থাকবে সেটা মানে প্রকাশ ঘটাতে গেলে দুটো একই রকম জিন থাকতে হবে। আশা করি এখান থেকে বিশুদ্ধ সংকর, প্রকট, প্রচ্ছন্ন এই ধারণাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এর পরবর্তী অংশে আমরা অন্য বিষয় নিয়ে আসছি।